এখন আমি চারজনের মুখোশ উন্মোচিত করব বাংলাদেশের সবচেয়ে মূলধারার যে মানে একাত্তরপন্থী বা যারা তথাকথিত স্বাধীনতা যারা আসলে স্বৈরতন্ত্রী, যারা স্বাধীনতার চেতনা আসলে বুঝেইনি, সেই চারজনের মুখোশ উন্মোচিত করব এবং বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শুনবেন সবাই। সেটা হলো গিয়া ডক্টর আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রহমান। এই চারজনই কিন্তু 1993 সালে একটা বই তিনি লিখে শেষ করেন, হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ বাংলাদেশে একসময় খুব সাহিত্যিক অঞ্চলের মাস্তান লোক ছিলেন, তার উপর দিকে কথা বলতে পারতো না। তো পরে তিনি যারা জঙ্গি তাদের দ্বারা আক্রমণ হওয়ার শিকার হন, পরে জার্মানিতে যে মারা যান। তো এই চারজনের তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি নিজেই অনেক পণ্ডিত মানুষ, অনেক পণ্ডিত কি আসলে তারও মুখোশ আমি খুলে ফেলবো। এখানে চারজন তথাকথিত পণ্ডিত, তাদের নাম আমি বললাম, এই যে আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রহমান। কিন্তু আরেকটা গ্রুপ আছে যাদেরকে বিকল্প ধারা মনে করি, যারা এতটা প্রমিনেন্ট না, কিন্তু তাদেরও কিন্তু সে আছে এবং দুইটা ধারা মুখোমুখি কেউ আলোচনা করার সাহস পাইনি। আমি যেহেতু অনেক এই ধরনের আমি ডিবেট, বাহাস, বিতর্ক এগুলো পছন্দ করি দেখেই আমি আলোচনা করব। এই চারজনের সাথে অন্য দেশের যে পার্থক্য সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। এখন এই চারজনের ভণ্ডামিগুলো আমি আলোচনা করবো এবং বিকল্প ধারা কি তাদেরকে আলোচনা একটু নাম করে নিই। কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি, যারা পাকিস্তানপন্থী বা ইসলামপন্থী বা যারা ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেয়, ঠিক আছে। এই চারজনের বিরুদ্ধে এই বিকল্প ধারার চারজন হলো যাদেরকে আমরা আজও বুঝি না। তারা হলেন গিয়া কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি, গোলাম মোস্তফা, কাজী নজরুল, তালিম হোসেন, দেওয়ান মোহাম্মদ আজরাফ এবং আল মাহমুদ। তা আল মাহমুদ এক গ্রুপের ইসলামপন্থী ধারা, মানে তারা ধর্মপন্থী। আরেকটা যারা এরা হলো ভাষাপন্থী, যে নাম কি বলে, শামসুর রহমান। তো এই চারজনের যদি আমরা মুখোশ খুলে যেতে চাই, তাহলে এই মানে 1994 সালে বইটা পাবলিশ হয়েছিল। বইটার নাম হলো গিয়া সাক্ষাৎকার। সেই বইটা আপনাদের পড়া লাগবে বা আমার এই ভিডিওটা শুনলেও আপনারা বুঝতে পারবেন। এবং 1998 সালে আরেকটা বই পাবলিশ হয়, সেটা হলো যদ্যপি আমার গুরু। সেখানে কিন্তু বইটা যদ্যপি আমার গুরু লিখেছিলেন আহমেদ শফা আব্দুর রাজ্জাককে। এই যে চারজনের যে গুরু, সবার গুরু আহমেদ শফা কিন্তু সে চারজনের গুরু আব্দুর রাজ্জাকের সাক্ষাৎকার, আব্দুর রাজ্জাকের সাথে কথোপকথনের ভিত্তিতে আব্দুর রাজ্জাকের লাইফস্টাইল এগুলোর উপরে যদ্যপি আমার গুরু। কিন্তু বইটা উৎসর্গ করেছিলেন আহমেদ শরীফকে। তাইলে এখানে চারজনের মানে দুইজন যে বাংলাদেশের চিন্তা জগতে, প্রধান চিন্তা জগতে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদের জন্য অনেকখানি দায়ী ছিলেন, শেখ হাসিনার উত্থানের জন্য দায়ী ছিলেন, শেখ মুজিবের কে প্রতিরোধ করতে পারেন না। শেখ মুজিবের সাথে দেখা করেছিলেন আব্দুর রাজ্জাক, কিন্তু তিনি বলেছিলেন যে বিরোধী দলকে আপনি আসন ছেড়ে দিবেন না। তো বিরোধী দলকে আসন ছেড়ে দেওয়ার বিষয় না, এটা হলো বিষয়টা হলো গিয়া অধিকার আদায় করে নেওয়ার বিষয়। ইংল্যান্ডে দেখবেন যে তারা কিন্তু প্রতি বছরই একটা নির্দিষ্ট দিনে তারা দেখা যায় যে প্রতীকীভাবে রাজার দরবারে এসে ঠক 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 করে পার্লামেন্ট। মানে কি তারা বলে যে দরজা খোলো, ওপেন দ্য ডোর। এই দরজাটা খোলার ব্যাপার, দরজাটা ওপেন করার ব্যাপার, এটা কিন্তু রাজা কর্তৃক আশীর্বাদের ব্যাপার না, রাজার কাছ থেকে অধিকার কেড়ে নেওয়ার ব্যাপার। তো ইংল্যান্ডের গণতন্ত্র বলি, জার্মানির গণতন্ত্র বলি, আমেরিকার গণতন্ত্র বলি, আর কানাডার গণতন্ত্র বলি, এই চারটে তো পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ নেশন। আর ফ্রান্সের এই পাঁচটা, এই ফ্রান্সের গণতন্ত্রের প্রত্যেকটাই কিন্তু অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেটা ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে হোক আর ইসের মাধ্যমে হোক, পরবর্তীতে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের কথা বলি। তো এইসব জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে খুব বিস্তারিতভাবে। যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে হবে যে এই যদ্যপি আমার গুরু এই বইটা কিন্তু বাঙালি মুসলমানের মন নামে নিকৃষ্ট একটা প্রবন্ধ লিখেছেন, তার কিছুটা কম্পেনসেশন করেছেন আহমেদ শফা যদ্যপি আমার গুরু। তাহলে এখানে আমাদের বুঝতে গেলে যে আমাদের প্রথম থেকে বুঝতে হবে যে প্লেটের দর্শন সম্বন্ধে, মানে এই যে মানে আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রহমান, এই বইটা আমি গোটা পড়েছি। এই বইটা হলো গিয়ে বইটার নামে সাক্ষাৎকার। এখানে এই বাংলাদেশের যে ওই সময়কার যে চারজন প্রধান চিন্তাবিদ, সেই প্রধান চিন্তাবিদদের সাক্ষাৎকার তিনি নিয়েছিলেন। তো এদের মধ্যে এই চারজনের জন্মসালগুলো একটু আলোচনা করি। 1914 সালে জন্মাইছিলেন, বা তার অনেকে 1912 সালে জন্মাইছিলেন আব্দুর রাজ্জাক, এবং ইনি কিন্তু সবচেয়ে বেশি বেঁচেছেন, তিনি 85 বছর বেঁচেছিলেন। 1999 সালে তিনি মারা যান। আহমেদ শরীফ ইনি 1999 সালে মারা যান, কিন্তু তিনি আব্দুর রাজ্জাকের আগেই তিনি মারা গেছেন। তিনি বেঁচে ছিলেন মাত্র 78 বছর।
হ্যাঁ, তিনি 21 সালে জন্মান, শওকত ওসমান জন্মান 1917 সালে, আর শামসুর রহমান জন্মান 1929 সালে। তাহলে এখানে সবচেয়ে বেশি জন্মাইছেন, বেশি বছর বেঁচেছেন, সবচেয়ে আগে যিনি জন্মাইছেন, এবং তারপরে ধীরে ধীরে বয়স, বেঁচে থাকার বয়সটা কমেছে। তাহলে আব্দুর রাজ্জাক বেঁচেছেন 1985 বছর বয়স পর্যন্ত। তারপরে শওকত ওসমান জন্মাইছেন তার 3-4 বছর পরেই, 1917 সালে তিনি 81 বছরে জন্মাইছেন, 81 বছর বেঁচেছিলেন। আর আহমেদ শরীফ বেঁচেছিলেন 78 বছর, আর শামসুর রহমান বেঁচেছেন 76 বছর। তাহলে আমরা এখানে একটা জিনিস আপনারা কিন্তু লক্ষ্য করেন যে এখানে যে বিকল্পধারার দুজন সাংবাদিক ছিলেন, সাংবাদিক কি বলবো, কারণ তাদের লেখাজোখা আমরা সেভাবে প্রমিনেন্ট হয়নি, কিন্তু তারা 100 বছর 105 বছর বেঁচেছিলেন। তারা হলো সওগাত সম্পাদক, তারা দুজনে পাকিস্তানপন্থী ছিলেন। সওগাত সম্পাদক নাসিরুদ্দিন বেঁচেছিলেন 105 বছর, আর মোহাম্মদী সম্পাদক সওগাত সম্পাদক নাসিরুদ্দিন বেঁচেছিলেন 105 বছর, আর মোহাম্মদী সম্পাদক মাওলানা আকরাম খাঁ বেঁচেছিলেন 100 বছর। তাহলে এই দীর্ঘ জীবনের ক্ষেত্রে আমরা দেখব যে পাকিস্তানপন্থীরা অনেক বেশি বেঁচেছিলেন, কিন্তু বাংলাদেশপন্থীরা এই কম বেঁচেছিলেন। এবং আমরা দেখবো যে আব্দুর রাজ্জাকেরও ভুল আছে, কিন্তু আব্দুর রাজ্জাক কিন্তু প্রথম দিকে পাকিস্তানপন্থী ছিলেন এবং শেষ পর্যন্ত হয়তো কিছুটা পাকিস্তানপন্থী তিনি রয়ে গেছিলেন। তিনি কিন্তু সারা জীবন রবীন্দ্রনাথপন্থী হননি। এবং আরেকজন ছিলেন বাংলা সাহিত্যে সারা জীবন রবীন্দ্রনাথপন্থী হননি। রবীন্দ্রনাথের সাথে তিনি 20 বছর তিনি একই শহরে করেছেন। রবীন্দ্রনাথের সেই রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়ে গেছেন, কিন্তু রবীন্দ্রের সাথে জীবনে দেখা করতে যান তিনি বেগম রোকেয়া। তাহলে জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা পক্ষ ছিল, সেটা আল্লামা ইকবালপন্থী, পাকিস্তানপন্থী। এবং আল্লামা ইকবাল কিন্তু রবীন্দ্রনাথের থেকে বেশি পড়াশোনা ছিল এবং তার জীবনধারাটা অনেক বেশি উন্নত ছিল। সেটা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখবো যে এই আব্দুর রাজ্জাক, মানে এখানে এই বইটা এত ইম্পর্টেন্ট, সাক্ষাৎকার বইটা এত ইম্পর্টেন্ট কেন? আমরা সবাই কিন্তু এই যদ্যপি আমার গুরু বইটার ইম্পর্টেন্সটা আমরা বুঝি, কিন্তু সাক্ষাৎকার বইটার ইম্পর্টেন্স আমরা বুঝি না। সেই জিনিসটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যে সাক্ষাৎকার বইটা যে একজন মানে বিরাট পণ্ডিত, মানে ওই তথাকথিত বিরাট পণ্ডিত, ওই সময় কিন্তু তিনি একটা লেখা খুব বিখ্যাত হয়ে গেছিলেন। সেই বইটা হলো রবীন্দ্রনাথের প্রবন্ধের উপরে বিস্তারিত আলোচনা। কারণ রবীন্দ্রনাথ প্রায় 25-26টা প্রবন্ধ বই লিখেছিলেন। সেই প্রবন্ধ বইগুলোর উপরে তার পিএইচডি থিসিস ছিল। কার? এই হুমায়ুন আজাদের। তো এই হুমায়ুন আজাদ কীভাবে বিভ্রান্ত হয়েছেন, সেই হুমায়ুন আজাদকে বিভ্রান্ত করেছিলেন আরেক বিভ্রান্ত আব্দুর রাজ্জাক। তিনি কিন্তু মানে প্লেটোর দর্শনকে তিনি এখানে একটা কথা বলেন যে সায়েন্সের মানে আর্কিমিডিসের যে ম্যাথমেটিক্স থেকে এই আইনস্টাইনের ম্যাথমেটিক্স বা এই গসের ম্যাথমেটিক্স বা ইসের ম্যাথমেটিক্স অনেক বেশি ডেভেলপড। গসের ম্যাথমেটিক্স বা প্রিন্স অফ ম্যাথমেটিক্স কিন্তু আর্কিমিডিসকে বলা হয়, নিউটনকেও বলা হয়, আবার গসকেও বলা হয়। কিন্তু আর্কিমিডিসের ম্যাথমেটিক্সের থেকে এই ইসের যে নাম কি বলে আব্দুর রাজ্জাক এখানে ইসের সাথে আলোচনার সময় এই কথাগুলো বলতেছেন যে এই নাম কি বলে সাক্ষাৎকার বইতে এগুলো আছে, আপনারা পাবেন। সাক্ষাৎকার বইটা 1994 সালে পাবলিশ হয়, কিন্তু এটা সিগনেচার করেছিলেন, লেখে শেষ করেছেন 1993 সালের ডিসেম্বর মাসে। তাহলে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ এবং শওকত ওসমান এবং শামসুর রহমান। এখানে শওকত ওসমান যদিও আহমেদ শরীফের থেকে বয়সে বড়, কিন্তু লেখালেখিতে মানে নেতৃত্ব গ্রহণ করেছিলেন আহমেদ শরীফ। তো আমরা প্রথমে আব্দুর রাজ্জাকের ভুল ধরবো, তারপরে আমরা আহমেদ শরীফের ভুল ধরবো, তারপরে আমরা শওকত ওসমানের ভুল ধরবো, তারপরে আমরা শামসুর রহমানের ভুল ধরবো। তো এই জিনিসগুলো যখন আমরা বিস্তারিত আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে বিষয়গুলো কি হচ্ছে এবং কেন হচ্ছে। তাইলে আহমেদ শরীফ বাংলাদেশের যে এই ফ্যাসিবাদের উত্থানের পিছনে এই চারজনই ভূমিকা ছিল। এবং এখানে তিনি বলতেছেন নাকি বলে আব্দুর রাজ্জাক যে আর্কিমিডিসের যে ইসের থেকে, আর্কিমিডিসের যে শিক্ষার থেকে, আর্কিমিডিসের ম্যাথমেটিক্সের থেকে এই ইসের ম্যাথমেটিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম কি বলে নিউটন বা আইনস্টাইন, এটা তো সত্য কথাই। কিন্তু তিনি বলতেছেন যে এই প্লেটো থেকে দর্শন আগে, প্লেটো দর্শন অত্যন্ত জঘন্য দর্শন, তার মানে প্লেটো তিনি বুঝতেই পারেননি আব্দুর রাজ্জাক স্যার। তো আব্দুর রাজ্জাক স্যারকে বলা হয় শিক্ষক অফ দ্য শিক্ষক, প্রফেসর অফ দ্য প্রফেসর্স। তো তিনি মানে বুঝতেই পারেননি যে প্লেটো একজন দুর্বৃত্ত, যেটাকে বলা হয় সাংস্কৃতিক সন্ত্রাসী, যার ফলে কিন্তু গ্রিক ও রোমান সভ্যতা পরবর্তী ধ্বংস হয়ে যায়। প্লেটোবাদী কিন্তু পরবর্তী আদি খ্রিস্টিয়ানিটির প্রকাশ হয়। এবং লেখাপড়া, প্লেটোর সমস্যা হলো প্লেটো জ্ঞান গবেষণা
এইগুলোকে তিনি মানে গবেষণা এবং যেটা কেবল পরীক্ষণ পর্যবেক্ষণকে তিনি ঘৃণা করতেন। ফলে দেখা যায় যে আইসা লেখাপড়াকে বন্ধ করে দেয়, এই মানে আদি ক্রিশ্চিয়ানিটি আইসা, ফলে গ্রিক ও রোমান সভ্যতা ধ্বংস হয়ে যায়। সেখান থেকে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ রাসূল হাদিস আপনারা পাবেন, বুখারী মুসলিমের সম্ভবত হাদিসগুলো আছে যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মূর্খ অবস্থা থেকে শিক্ষিতকে প্রাধান্য দাও, মৃত অবস্থা থেকে জীবিত অবস্থায় প্রাধান্য দাও, বৃদ্ধ অবস্থা থেকে যৌবনকে প্রাধান্য দাও, তোমরা অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় প্রাধান্য দাও, এবং মানে প্রতিটা যেগুলো প্রাণের ধর্ম, যেগুলো লেখাপড়ার ধর্ম, যেগুলো এই জীবনকালের ধর্ম, মৃত্যুর ধর্ম না, যেটা তো আর বলছে নিঃস্ব অবস্থা থেকে অবস্থাপন্ন অবস্থাকে প্রাধান্য দাও। তাইলে কিন্তু দেখা যাচ্ছে যে এই মানে খ্রিস্টান ধর্ম যখন সমস্ত ইকেই ধ্বংস করে দিয়েছে, জ্ঞান গবেষণা, তখন কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে জ্ঞান গবেষণা যখন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ক্রিশ্চিয়ানিটি, তখন আমাদেরকে এই নতুন একটা দিকে আমাদেরকে যেতে হবে। সেটা হলো গিয়া যে তো কাজেই আমরা এখন মানে একটা বিরতি নিব, কারণ পার্ট 2-তে কাজে আমার এই আলোচনাটা ভালো লাগলে আপনারা পার্ট 2টা দেখবেন বলে আশা করি। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।